নিকাবের আড়ালে থাকা চেহারাটা একটু হাসল। উক্ত দিন থেকে মাহাদিবা ফারনাজ রাজশাহী হাইকোর্টে জুডিশিয়াল প্রশাসন ক্যাডার। পজিশন অনুযায়ী অনেক বয়স্ক ব্যক্তিদেরও বহিষ্কার করার ক্ষমতা আছে তার। আজ তার প্রথম দিন। সকলে অভিবাদ জানালেন। একবেলা পার হতেই বিভাগীয় ডিআইজি এবং 4 জন ব্যারিস্টারের কাছে বহিষ্কারের ওয়ার্নিং চলে গেল। তারা এমপি আবু সাফিন সিকান্দারের কেনা গোলাম প্রমাণ সহিত। মাহাদিবা নিজের অ্যাসিস্ট্যান্টকে জানালো, যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিন, এই শহরে কোনো অপরাধীর ঠাঁই হবে না। শেকড় থেকে উপড়ে ফেলবো সব নর্দমার কীটদেরকে। মাহা দক্ষিণ পাড়ার গোড়াস্থানের সামনে গিয়ে দাঁড়ালো। তার পাশে গিয়ে দাঁড়ালো সেই পৌর নারী। মাথার কাপড় নামিয়ে দিয়ে মাহার নেম প্লেটটা ঠিক করে দিয়ে বলল, সাব্বাস আমার বাঘিনী। কেমন আছো চাচি? উত্তরে মাহার চাচি ঠোঁটে মিষ্টি একখানা হাসি দিলেন। চাচি মাহার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেয়। চাচির কাছে প্রশ্রয় পেয়ে মাহা নিঃশব্দে চোখের নোনা জল ছেড়ে দেয়। আমাকে কেমন লাগছে চাচি? ঠিক তেমনটা, যেমনটা দেখার জন্য আমাকে জল্লাদ সেজে থাকতে হয়েছে। কারণে অকারণে তোকে মারধর করতে হয়েছে। যখনই সাহায্য করতে চেয়েছি আড়াল থেকে করতে হয়েছে। মাহা মুখ বেঁকিয়ে হাসলো। সবসময় চাচি খারাপ বনে থাকতো, তবে সবাই যখন ঘুমিয়ে যেত রাতের আধারে গিয়ে গায়ের চাদর ঠিক করে দিয়ে আসতো। রাফির সাথে বিয়েটা মফিদি ঠিক করেছিল। যখন বিয়ে ভেঙে দিতে চাইলো, চাচি তখন আতকে উঠেছিল। বিয়ে হলে তাও চলে যাবে, কিন্তু না হলে তো ওকে মেরে দেবে। মাহা জানতো চাচির খারাপ মুখোশের আড়ালে রয়েছে, তার জন্যে গভীর চিন্তা। এমনকি নিজের বৌমা বানাতেও রাজি হয়নি, যাতে করে মাহা মীর পরিবার থেকে দূরে চলে যায়। সেই জন্যেই স্বামীরের সাথে বিয়ে তো তার মতো ছিল না। সেই জন্যেই স্বামীরের সাথে বিয়েতে তার মত ছিল না। চেয়েছিল আরো দূরে বিয়ে হোক, প্রয়োজনে রাজশাহীর বাইরে হোক, তবুও সবার কালো নজর থেকে রক্ষা পাক। সেদিন যখন রাতের আধারে মাহবুব উদ্দিন পেপারে মফিদের ফিঙ্গারপ্রিন্ট নিতে গিয়েছিল, চাচি স্বয়ং দরজা খুলে দিয়েছিল। খাবারের সঙ্গে মিশিয়ে দিয়েছিল ঘুমের ওষুধ, যার দরুন মাহবুব উদ্দিন অতি সহজেই কার্য সিদ্ধি করতে পেরেছে। স্বয়ং মাহবুব উদ্দিনও বিষম খেয়েছিল চাচির সত্যিটা জেনে। মাহা চাচির দিকে তাকিয়ে বলল, মেয়র হওয়ার যোগ্য নয় চাচি। আশা করি তোমার কোনো অভিযোগ থাকবে না। থাকবে না? ও যে মেয়র আমি এখনো মানতে পারছি না। ভূমি কবে ফিরবে? থাকুক কিছুদিন ওর আব্বুর সাথে। আমি জানি না কার সাথে ঠিক কি হতে চলেছে। অন্তত কিছুদিন ওরা দুজন সেফ জোনেই থাকুক। তুমি যাও চাচি, সাবধানে থেকো। আল্লাহ তো সহায় হোক, আসছি। চাচি চলে গেলে মাহা চলে যায় রাজপাড়া থানায়। তাকে দেখে সকলে স্যালুট জানায়। তাকে সরাসরি কালো গাড়ি থেকে নেমে এগিয়ে আসতে দেখে মাহবুব উদ্দিন বাঁকা করে হাসে। তারপর সময় নিয়ে বলে, সেই দিনটা এসেই গেল, যেই দিন থেকে আপনি হলেন আমার সিনিয়র ম্যাডাম। সাব ইন্সপেক্টর তৈমুর এগিয়ে গিয়ে বলে, কখনো ভাবিনি আমাদের আবার এভাবে দেখা হবে ম্যাডাম। মাহা মাথা দুলিয়ে শক্ত কণ্ঠে বলল, মেয়রের বিরুদ্ধে স্টেটমেন্ট রেডি করুন। শিকদার গার্মেন্টসে রেড মেরে দিন। যতদিন পর্যন্ত গার্মেন্টসের সকল কিছু বৈধ প্রমাণিত না হয় ততদিন রেড তুলবেন না। আমি খবর পেয়েছি সেখানে ড্রাগসের আনাগোনা রয়েছে। নির্বাচন সভাপতি রুবেল দেওয়ানকেও সন্দেহের তালিকার শীর্ষে রাখবেন। অপেক্ষা করুন তার বেরিয়ে আসার, যাকে বিগত 5 বছর ধরে কেউ ধরতে পারেনি। সাফিন শিকদারকে কৈফিয়ত দেবেন না, সোজা কোর্ট স্টেটমেন্ট ছুড়ে দেবেন। ইয়েস স্যার। আরেকটা কথা, কেউ আমার নাম মাহাদিবা বলতে পারবেন না। আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারনাজ। মাহা বেরিয়ে গেলে ইন্সপেক্টর জোভান সুযোগ বুঝে সাফিন সিকান্দারকে কল করে। সাফিন যখন খবর পায় নতুন আগত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গার্মেন্টসে রেড মেরেছে, একদলকে হুকুম করে তার সম্পর্কে সকল ইনফরমেশন বের করে আনতে। অন্য দলকে খবর পাঠায় 10 ঘন্টার মধ্যে গার্মেন্টস থেকে সকল ড্রাগস এবং ব্ল্যাক মানি সরিয়ে দিতে। কাশিমকে কল করে। হ্যালো বলেন সাফিন ভাই। কাসিম, সমীরকে খুঁজে বের কর যত দ্রুত সম্ভব। আর সিয়ামকে ফেরত আসতে বল। কাবেরী আরিয়ানকে ফিরিয়ে দে। আমি কার্তিক আরিয়ানকে বুঝিয়ে সব বলে দেব। কি হয়েছে ভাই? গার্মেন্টস রেড মেরেছে, জানি না কোন সাহসী মানুষ। বুঝেছি,
কল কেটে দিয়ে কাশেম বাড়ির ভেতরে ঢুকে যায়। শামহা আইসক্রিম খাচ্ছে আর তার খেলনা পুই পুই বাজাচ্ছে, যেটা স্বামীর তাকে সরি গিফট হিসেবে কিনে দিয়েছে। কাশেম তার কাছে বসে জিজ্ঞেস করে, এই যে ম্যাডাম, বলুন ভাঙড়ি মামা। বাড়ি ফিরবেন না? মা তো অপেক্ষা করছে। যেতে চাই, কিন্তু আব্বু তো আম্মুকে বিয়ে করতে চায় না। ওখানে গেলে আব্বু আবার হারিয়ে যাবে। আচ্ছা খেলো। স্বামীর এক্সারসাইজ রুমে ছিল অন্য দিনের মতো। আজও শামহা গিয়ে তার পিঠের উপর বসে পড়ে, হাসির ঝংকার তুলে মাতিয়ে তোলে ঘর। কাশেম তরকারিতে এক্সট্রা লবণের মতো বলে ওঠে, ভাই, এরে ফেরত দিয়েইসা লাগবো। কেন? সাফিন ভাই আপনারা যেমনি সম্ভব ফেরত যাইতে বইলেছে। যাব না। কতদিন থাকবেন? আপনারে খুঁজা পাইলে কোবাইব। সাইয়ার বেটা 2টা মাসও পার করতে দিল না, যাবো না। কি হয়েছে ডাকি? নতুন এক বিচারপতি আইছে, নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারনাজ গার্মেন্টসে রেড মারিছে। 1 মিনিট, কি বললি? গার্মেন্টসে রেড মারিছে। নাম কি বললি? ফারনাজ। স্বামীর ভাবুক ভঙ্গিতে বসে রইল। শামহার মাথা নেড়ে বলল, যে বাঙ্গি আসুক আমি পরোয়া করি না। 2 মাস গেছে, সেতু হয়তো নিজেকে সামলে নিয়েছে। আপনার যাইছে আরেকটা খবর, হুম। টিভিতে তো দেখতেছেন কোটা উচ্ছেদের জন্য পুরো দেশের সাথে রাজশাহী ভার্সিটিতেও চরম গণ্ডগোল লেগে আছে। রাজাকার বইলা আখ্যায়িত করার জনগণ আপনার ক্রাশরে স্বৈরাচারী ঘোষণা করেছে। কখন জানি পাবলিক সরকারেই রাইখা দেয়। দেখ, আমি বরাবরই নিরপেক্ষ। যে জিতবে হের দলে। জনগণ জিতলে স্লোগান দিমু স্বৈরাচারী, আর সরকার জিতলে জয় বাংলা। শামহার বড্ড পছন্দের গান সেটি। কানে যেতেই সে লাফিয়ে লাফিয়ে গাইতে ধরল, জয় বাংলা, জয় বাংলা, জিতবে আমার বাঙ্গি। স্বামীর তার কাশেম হো হো করে হাসতে থাকে। হুট করে শামহার হাতের আইসক্রিমটা গায়ে পড়ে জামাই লেগে যায়। চোখ মুখ গটিয়ে বুকে হাত গুজে রাগ দেখিয়ে বলে, যত দোষ কাইসা ঘোষ, দামরা বাঙ্গি, তোরে খাইছি আমি। আমি কি করেছি আজব? তুই হাসলি কেন? তুই হাসলি কেন? শামহা হাতের পুই পুই নিয়েই তাকে তেড়ে ধরল। স্বামীর শুষ্ক একটা ঢোক গিলে মেঝেতে হেলান দিয়ে বসে কিছু একটা চিন্তা করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে উঠে গেল। দুপুরের খাবারের পর কাশেম দৌড়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে খবর দিল, খাইছে ভাই, খালকাইটটা কুমির নিয়ে আইছি। আরে আসতে, কি হইছে? ভাই এডি কোনো সেতু ফেতুর চুরি নয়, এডি ওই ম্যাজিস্ট্রেট ফারনাজের বেটি। কি? কাশেমের কথায় চমকে উঠে দাঁড়ালো স্বামীর। সেতুর বাচ্চা নয় মানে? যদি সেতুর নাই হয়, যদি বড় কোনো অফিসারের হয়, তবে 2 মাস যাবৎ ওরে কেউ খোঁজে নাই কেন? আজব রহস্য। খুঁজে নাই কে কইছে? মাহাবুদ্দিন আমারে ইতিমধ্যে 50 বার জেগাইছে, কিন্তু একবারও কই নাই এডি কুমিরে ওরে ফেরত দেন। ফারনাজের টোপ হিসাবে ব্যবহার করার জন্য হয়ে ওরে খুঁজতেছে সব কালা টাকার মালিকেরা। স্বামীর একটু চিন্তিত হয়ে যায়। সম্ভব হলে সে শামহাকে নিয়ে বিদেশে চলে যেত, কিন্তু তা অসম্ভব। রাজশাহী তাদের আয়ত্তে থাকলেও পুরো দেশ তাদের আয়ত্তে নয়। ইতিমধ্যে কারফিউ জারি করার কথা উঠেছে স্বামীর সিকান্দারকে ধরার জন্য। ভাবা যায় মেয়েটা কত ভয়ানক। বিগত 5টি বছর ধরে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করেনি, আর সে কিনা তাকে খুঁজতে কারফিউ জারি করতে আদেশ দিয়েছে। হতে পারে বাচ্চার জন্য। স্বামীরের মনে পড়ল এতগুলো দিনে একবারও শামহাকে তার ব্যক্তিগত ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হয়নি। সে যাকে তার মা বাবা যেই হোক, সেটা স্বামীরের পরোয়া করার বিষয় না। স্বামীর গটগট করে নিচে গিয়ে দেখলো শামহা সোফার উপরে শুয়েই ঘুমিয়ে গেছে। গলার ক্রস লকেটটা আলাদাই ঝিলিক মারছে। আঁকড়ে ধরে আছে স্বামীরের লাল শার্ট, যেটা স্বামীর গা থেকে খুলে সোফার উপরেই রেখে দিয়েছিল। স্বামীর তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিলে শামহা তার হাতটা টেনে বালিশের মতন জড়িয়ে ধরে রইল। ঘুমের ঘোরেই বলল, আপু, মা, করতে যাবো, চলো না। যেতেই হবে? চলো ফ্রেশ হয়ে নাও, যাব। কাশেম বলে। না ভাই, ওই ভুল করবেন না, বাইরে গেলে বিপদ হতে পারে। হোক। কাশেমের কথা স্বামীর শুনল না।
তবে কাশেম একটুও বিচলিত হলো না। জোরে করে নিঃশ্বাস ফেলে শুধু এটুকুই বলল, টাইম আপ। সেজেগুজে দুজনে গাড়িতে করে ঘুরতে বেরিয়েছে। স্বামীর গাড়ি চালাচ্ছে আর শামহা পাশের সিটে হেলান দিয়ে দাঁড়িয়ে স্বামীরের গলা জড়িয়ে ধরে আছে। স্বামীর জিজ্ঞেস করলো, কি হয়েছে বাচ্চা? ভালো লাগছে না। গান শুনবে? না। স্বামীর বুঝতে পারছে না কেন শামহা মন খারাপ করে আছে, তাই গাড়ি থামিয়ে কোলের মধ্যে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিল। শামহা এবারে একটু হাসলো। সে বলতে পারছে না তার ঠিক কোথায় আর কেমন খারাপ লাগছে। আবার গাড়ি স্টার্ট দেবে তার আগেই হুট করে একটা ইটের হামলায় গাড়ির কাঁচ চুরমার হয়ে গেল। মুহূর্তেই তাদের ঘেরাও করলো একদল মুখোশধারী লোক। স্বামীর শামহাকে ব্যাকসিটে বসিয়ে নিজের ছুরিটা বের করলো। শামহা তিতিনকে কোলে করে চুপ করে বসে রইল। ভয় পেও না, আব্বু আছি তো। স্বামীর গাড়ি থেকে বেরিয়ে শার্টের হাতা গুটিয়ে আগে জিজ্ঞেস করলো, কারা তোরা? हमको ना पहचाने समीर सिकंदर। ভালোই ভালোই বলছি। ও কাবেরী আরিয়ান নয়। আমি জানি না কাবেরী কোথায়, আমাকে ইচ্ছে করে খোঁচাস না। हमें कावेरी नहीं चाहिए, उसी फारंज की बेटी को चाहिए। ও আমার বাচ্চা, কোনো ফার্নাস টার্নাসকে চিনি না আমি। झूठ भूल के फायदा नहीं, हमें मालूम है वो ही मैजिस्ट्रेट के बेटी है, पकड़े उसे। স্বামীরকে আঘাত করার আগেই স্বামীর ৩-৪ জনকে শুইয়ে রেখে দেয়। তবে তারা সংখ্যায় অনেক বেশি। একা হাতে ২০ জনকে সামাল দেওয়া সহজ কথা নয়। সহজ হতো যদি বাবুর সাথে না থাকতো অথবা কাশেম থাকতো। মারামারির এক পর্যায়ে ২ জন শামহাকে গাড়ি থেকে টেনে বের করে। শামহাও কম যায় না, ইঁদুরের মতো ধারালো দাঁত দিয়ে কামড় বসিয়ে লোকটার চামড়া ছিঁড়ে রক্ত বের করে দেয়। দৌড়ে তার বাবার কাছে ছুটে যায়, কিন্তু পেছন থেকে একজন স্বামীরের মাথায় থাম করে বাড়ি মারলে স্বামীরের মুখ দিয়ে রক্ত ছুটে পড়ে। শামহা ছুরিটা তুলে লোকটার পায়ে গেঁথে দেয়। দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে, কিন্তু হুট করে কাঁদতে শুরু করে। চোখ মুখ ফুলতে শুরু করে শামহার। স্বামীর ভয় পেয়ে যায়। হুট করে শামহাকে অ্যালার্জিতে ধরলো কিভাবে? ধরবে স্বাভাবিক, স্বামীর ভুল করে ড্রাগসের প্যাকেটটা সরাতে ভুলে গেছে। শামহা চিনতে পারেনি, তাই শুকে বোঝার চেষ্টা করেছে জিনিসটা কি। জেনেটিক্যালি স্বামীরের মতো তারও কোভিনে অ্যালার্জি। এই জন্যেই সকাল থেকে শামহার ভালো লাগছিল না। স্বামীর ওকে বুকে চেপে ধরে স্তব্ধ হয়ে যায়। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করে, বেবি, তোমার কি হয়েছে বেবি? সামহা, তাকাও আমার দিকে, আব্বু ডাকছি তোমাকে। সামহা। পেছন থেকে অন্য একটা লোক রামদা তুলে আঘাত করবে অমনি কোনো শক্ত পুরুষালো কণ্ঠে হুঙ্কার ভেসে আসে। শুট। চারপাশে লুকিয়ে থাকা অজস্র পুলিশ ছুটে আসে। মাহবুবউদ্দিনের অর্ডারে তৈমুরের গান পয়েন্টে রামদা তোলা লোকটার মৃত্যু হয়। পুলিশের উপর হামলা করার আগে ক্রস ফায়ারে সকলের মৃত্যু হয়। স্বামীর শামহাকে আঁকড়ে জড়িয়ে ধরে। মাথায় আঘাতপ্রাপ্ত স্থান থেকে গলগল করে রক্ত স্রোত বয়ে যাচ্ছে কানের পাশ দিয়ে। ঝিম ধরে আসছে মাথা, অবশ হয়ে যাচ্ছে শরীর, তবুও হাত দুটো শামহাকে ছাড়ছে না। কালো গাড়িতে বসে সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারনাজ, তবে স্বামীর তার দিকেও খেয়াল করেনি। সে গাড়ির ভেতর থেকেই অর্ডার করে, বাবুকে নিয়ে আসুন দ্রুত। কয়েকজন পুলিশ সহ তৈমুর গিয়ে স্বামীরকে আষ্ঠে পৃষ্ঠে টেনে ধরে। অপর পাশ থেকে লেডি পুলিশ টেনে ধরে শামহাকে। স্বামীর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, মাথার সাথে বুকেও ব্যথা ধরে যায়। শামহাও হাঁপাতে হাঁপাতে চিৎকার করতে থাকে, আমি যাব না আব্বু, ছাড়ো আমাকে, ছেড়ে দে, আব্বুর ব্যথা লেগেছে, ছেড়ে দে আব্বু। তার চোখে স্বামীর সমান দেশ আর বিরোধ দেখে মাহবুবউদ্দিন একটা ঢোক গিলে বলে, আগুনের ফুলকি থেকে আগুনই সৃষ্টি হয়। যাগে, যাও ওকে নিয়ে এসো। শামহা অ্যালার্জির প্রকোপে সেন্সলেস হয়ে যায়। পুলিশ মহিলাটি তাকে টেনে স্বামীরের থেকে সরিয়ে কোলে তুলে সঙ্গে করে নিয়ে যায়। স্বামীরকে ওরা 6 জন মিলে টেনে ধরে সামলাতে পারছে না। সে ছোটার চেষ্টা করছে। শামহাকে কালো গাড়িতে করে তুলে ওরা চলে যায়। স্বামীর তৈমুরের দিকে তাকিয়ে কেমন অদ্ভুত দৃষ্টিতে চেয়ে অনুরোধ করে চিৎকার দিয়ে ওঠে, ওরে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে যে, আমাকে ছেড়ে দে তৈমুর ভাই, আমি আর সামির সিকান্দার হব না। অতিরিক্ত চিৎকার আর ভায়োলেন্সের জের ধরে স্বামীর অজ্ঞান হয়ে যায়।
তার এই অবস্থা দেখে তৈমুর নিজেও চোখের পানি ধরে রাখতে পারে না। কখনো কল্পনা করা যায় না স্বামীর সিকান্দার, সর্বসেরা পাপী স্বামীর সিকান্দার, এলাকার হেড সন্ত্রাসী স্বামীর সিকান্দার একটা বাচ্চার জন্য কিভাবে হাহাকার করছে। ঝাপসা দু চোখ মিলে দেখলো কালো গাড়িটা হারিয়ে যাচ্ছে ভয়ঙ্কর এক কালো জালে। চারপাশ ঘিরে এলো কালো মেঘ, তারপর আর কিছু দেখতে পেল না। চোখ খুলে স্বামীর নিজেকে 14 শিকের উপরে আহত অবস্থায় আবিষ্কার করে। কিছুক্ষণ সকল কিছু ধাতস্থ করে সবকিছু মনে পড়তেই সে আবারও পাগলের মতো হাসতে থাকে। এক বুক ভর্তি হাহাকার প্রকাশ করে সে স্তব্ধ চেল কাঁপিয়ে সুর তোলে। ये जिस्म है तो क्या, ये रूह का लिबास है, ये दर्द है तो क्या, ये इश्क की तलाश है, फना किया मुझे ये चाहने की आस ने, तरह तरह शिकस्त ही हुआ। তার কণ্ঠের ডাকে হাবিলদার সহ কেঁপে ওঠে, যেন কণ্ঠ নয় বাঘের গর্জন, বন্দি বাঘের গর্জন। দেশের অবস্থার চরম অবনতি ঘটেছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতা ভীষণ গন্ডগোলে মত্ত। চারপাশে মিছিল, মিটিংয়ে আন্দোলন, পুলিশের হামলায় আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। একটা বিষয় সর্বদা খেয়াল করে দেখবেন, যখন আপনাদের দুই পক্ষের ঝামেলা লাগবে, তৃতীয় কোনো পক্ষ এসে আগুনে ঘি ঢেলে চলে যাবে। 24 সালের ওই ঘটনাতেও তাই হয়েছে। ছাত্র এবং সরকারের মধ্যে যখন বিরোধ চলছিল, কে বা কারা যেন অন্য বিষয় ছাত্রদের মধ্যে তুলে দিল। শুধু কোঠায় নয়, সরকারও বদলাতে হবে। তৎকালীন সরকার নাকি অনেক বছর ধরে দেশকে লুটে পুটে খেয়েছে, আর পাবলিক শুধু দেখেছে তার উন্নয়ন। সাফিন চেয়েছিল কয়েকটা দিন বিদেশ থেকে ঘুরে আসে, কারণ বলা তো যায় না বিরোধী দলীয়রা কখন আবার ছাত্র সেজে বাড়িতে বোমা মেরে দেয়। সিফান শিয়েরাকেও আর স্কুলে যায় না। শিশুদের স্বাস্থ্য বিবেচনায় নিয়ে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাউদ নামের একটা শিক্ষার্থী নিহত হয়েছে পুলিশের গুলিতে। জনতার বিক্ষোভ আরো বেড়েছে বই কি কমেনি। প্রথম দিকে তাদের স্লোগানগুলো ছিল চাইলাম অধিকার, হয়ে গেল রাজাকার। এখন তাদের স্লোগান বদলেছে অন্য দাবিতে, স্বৈরাচারী নিপাত যাক। মাঝখানে ঝামেলা কিছুটা কম শোনা গেলেও এখন আবার এইসব ঝামেলার উৎপত্তি। তারা পুরো সরকারকেই বদলে দিতে চায়। পুলিশ যখন পরিস্থিতি সামলাতে পারল না, তখন শিক্ষার্থীদের হামলা করে পরিস্থিতি বেগতিক করে তুলল। মাহবুবুদ্দিনের ডিউটি পড়েছিল বিশ্ববিদ্যালয়ে। তার মন একদমই সায় দিচ্ছিল না ছাত্রদের বিপক্ষে দাঁড়াতে। তবুও সে সরকারের চাকর, অর্ডার পালন করতেই হবে। ক্লাস শেষে স্বামীর তার কেবিনে বসেছিল। হুড়মুড়িয়ে একদল ছাত্র চেঁচামেচি করে তাকে ডাকতে শুরু করলো। ভিরান স্যার, আপনি কি কিছুই বলবেন না? আপনাকে আমরা সবচেয়ে বেশি ভরসা করি। আপনি ট্যালেন্টের জন্য কি সবাইকে আপনার মতো হবে? আপনি কেন কিছু বলছেন না? শার্টের হাতা গুটিয়ে স্বামীর সামনে এসে দাঁড়ায়। বিরক্তিকর মুখভঙ্গিমা, সূর্যের তাপ, সকল কিছু মিলে বিরক্তিকর পরিবেশ। স্বামীর পকেটে হাত গুজে দাঁড়িয়ে শুধালো, কার কি সমস্যা ক? আমাদের সমস্যা বলেও তো লাভ নাই, আপনি সমাধান দিতে পারবেন না। তাইলে আমার পিছনে খোঁচা মারতেছিস কেন? তার কথা কাউকে হাসাতে পারলো না। সবাই বিষয়টা নিয়ে চরম সিরিয়াস। স্বামীর হাই তুলে বলল, গন্ডগোল না কইরা যা, দু একটা রাস্তায় গিয়ে মোড়ে পড়ে থাকার অভিনয় কর, আর খবর পাঠাবি এতটি লোকরে মাইরা দিছে, ব্যাস ঢাকার ওরা পাওয়ার পাইয়া যাইব। আর যার যার শখ মিটল না, বোচকা বুচকি বেঁধে রওনা দে ঢাকায়। শিক্ষক শিক্ষিকার পাত্তাই নেই। ছাত্রদের ভরসা ছিল স্বামীর সিকান্দার ফিরান, তবে সেও নিরাশ করলো। তাদের মধ্যে কয়েকজন ছাত্র হুট করে গায়েব হয়ে গেছে। বাড়িতেও ফেরত যায় নাই, ক্যাম্পাসেও নাই। এটা তাদের আরো বড় চিন্তার বিষয়। মূলত ওই গায়েব হওয়া 15 জনকে কালকুঠুরিতে আটকে রেখেছে সাফিন। তাদেরকে আর সেখান থেকে মুক্তি দেওয়া হবে না। সাফিন চেয়েছিল ওদেরকে এভাবেই অনাহারে মেরে দেবে। আজব ব্যাপার, তাদের মধ্যে সাব ইন্সপেক্টর তৈমুরও আছে। ছেলেগুলোকে তোলার সময় তৈমুর দেখে ফেলেছিল, যার দরুন তাকেও আটক করেছে সাফিন। শিয়ামকে নুসরাত অনেক করে অনুরোধ করেছে এসব গন্ডগোলে না জড়াতে, কিন্তু শিয়াম তার ভাই বাদে কারো কথা শোনে না। সাথী আর ইতি বর্তমানে দেশের বাইরে। সবকিছু ছেড়ে ছুড়ে ইতির ফিউচার চিন্তা করে সাথী ইতিকে নিয়ে বিদেশ চলে গেছে। বাড়ি ফিরতেই সামনে পড়ে রাজিয়া। স্বামীর এখন আর আগের মতো হুট করে রেগে যায় না। এমনটা হয়েছে শামহার কারণে। স্বামীরের খুব করে মনে পড়ে রাতের বেলা শামহা যখন ওকে জড়িয়ে ধরে ঘুমাতো, স্বামীরের ফাঁকা বুকে ভয়ানক ডঙ্কা বাজতো। নিজেকে ছাড়িয়ে কোলবালিশ মাঝে দিয়ে দিত। ভয় হতো। আমি তো অবৈধ,
আমার ছোঁয়া বিষাক্ত, কোথাও আমার ছোঁয়া সামহার কাল না হয়ে যায়। শামহাকে নিয়ে যেমন সে ভীষণ খুশি ছিল, তেমনি শামহার উপস্থিতি ক্ষণে ক্ষণে তাকে তার না হওয়া বাচ্চাটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করত। যদি বাচ্চাটা অবৈধ স্বামীর সিকান্দারে না হতো তবে হয়তো বেঁচে থাকতো, হয়তো একজন অবৈধ স্বামীর সিকান্দার তার বাবা হওয়ার যোগ্যতা রাখতো না, কারণ সে খারাপ, আর খারাপের কখনো ভালো জিনিসে ভাগ থাকে না। তার ছোঁয়া পেয়েই বুঝি শামহার ক্ষতি হচ্ছে। নাজিয়া হাসি মুখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। কিছু বলবে? দোলাভাই ডেকেছে আপনাকে, জরুরি কিছু বলতে চাই। হয়তো কাউকে খুন করতে পাঠাবে, না হলে ডেলিভারিতে। এনিওয়ে, আমাকে একটু খেতে দিতে পারবে? খিদে লেগেছে খুব। আপনি যান, আমি ঘরে নিয়ে যাচ্ছি। বিয়ে থেকে শুরু করে আজ অব্দি যা যা ঘটেছে সব বলেছে রাহা। নাজিয়ার চোখ ভিজেছে সমবেদনায়। মনে মনে ঠিক করেছে, স্বামীর যদি তাকে ভালো নাও বাসে, সে বাসবে, নিঃস্বার্থভাবে বাসবে। শিভানো খাবার চেয়ে বলে, বাইরে যাব খেতে, দাও তো। নাজিয়া একদম কড়া করে বাইরে যেতে মানা করে দেয়। শিয়েরা আর শিভান দুজনেরই মেজাজটা চটে গেল। শালা বাইরে কারা ঝামেলা করেছে তাদের জন্য নাকি আমাদের খেলা বন্ধ রাখতে হবে। এসব কি সহ্য করা যায়? বেলা ঢলেছে, সময়ের সাথে তাল মিলিয়ে দৌড়ের ওপর সূর্য মামা ডুবতে বসেছে। মাহা মাত্র বাহির থেকে আসছে। স্বামীরের বেটি স্বামীরের মতোই তেরা। একটু স্বাভাবিক হওয়ার পর থেকে সে আর মাহার সাথে কথা বলছে না। মাহাও রাগ করে কথা বলছে না। মাহার ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। শামহার দিকে বারবার ঘুরে ঘুরে তাকালেও শামহা একবারও ঘুরে তাকাচ্ছে না। ব্যালকনির গ্রিল দিয়ে পা বের করে মাথা ঠেকিয়ে বসে আছে রাস্তার পানে চেয়ে। মাহা নামাজ শেষে তার পাশে গিয়ে বসলো। তাসবিহ জপতে জপতে সেতুও চলে এলো, সেও শামহার পাশে বসে পড়লো। শামহা বড়দের মতো বিষণ্ণ মনে বলল, সেতু, তুমি কি বুক ডাউন দিতে পারো? না তো ভূমি, কেন বলো তো? আমার খুব বোর লাগছে। তো তোমারই পুই পুই বাজাও, বিরক্তি লাগলে তো তুমি ওটাই করো। দেখ, তিতিনও চলে এসেছে। আসবেই, কারণ ওরও বিরক্ত লাগছে। তিতিনও তোমার পুই পুই শুনতে পছন্দ করে। বাজাও, এনে দেই। পুইপুইয়ের জন্য বিরক্ত লাগছে না, আমাদের রোজের অভ্যেস আপুর সাথে বুক ডাউন খেলার। জানো, আপু এভাবে বুক ডাউন দিত, আমি পিঠে বসে থাকতাম, তিতিন লাফাতো আমার দেখে খুশি হয়ে। সেতু একবার মাহার দিকে তাকালো। মাহা চোখে বিরক্তি নিয়ে বসে আছে। জ্ঞান ফেরার পর থেকে কতবার যে আব্বুকে মনে করেছে, কাউন্ট করতে করতে মুখ ব্যথা হয়ে যেত। কই মাহা যে 5 বছর তাকে একাই যুদ্ধ করে পেলেছে, জন্ম দিয়েছে, ভালোবেসেছে, তাকে তো শামহা 5 বছরেও মনে হয় না এতবার ডেকেছে। মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে আব্বু কই করতে করতে। সেতু বাঁকা হেসে বলল, বুঝেছি, চলো না সেতু, তোমার পছন্দের ভুনা খিচুড়ি রান্না করেছি, খাবে চলো। খাবে না, আমি একা হাতে খাই না, আব্বু খাইয়ে দিত। মাহা আচমকা জিজ্ঞেস করলো, রান্না কে করতো? তোমার আব্বু তো রান্না করতে পারে না। আপনি কি করে জানেন? আমার আব্বু সব পারে। তাই নাকি? তো তোমাকে যখন রাখতে পেরেছে, মানে হয়তো সবই পারবে। এ সেতু, চলো তো এখান থেকে। রাগ দেখিয়ে শামহা ওখান থেকে উঠে যায়। মাহা একটু হাসলো। বাপের মতোই রাগ, কিন্তু চারপাশে যে গন্ডগোল লেগেছে, কাজের চাপ এখন অনেক বেশি। সাফিন সিকান্দার ওই 15টা ছাত্রকে সরিয়েছে, এটা মাহা একদম স্পষ্ট জানে, কিন্তু তার যোগ্য কোনো প্রমাণ নেই। তাছাড়া রেখেছে কোথায় সেটাও জানা নেই। এই সকল ঝামেলার মাঝেও মাহা একদিন লালকুঠিতে গিয়েছিল। রুমাশা নামের ওই ছোট্ট বাচ্চাটা এখন বড় হয়েছে, সেও মাকে দেখে চিনতে পেরেছে, বাকি সবাই চিনেছে। কিন্তু সাফিন চলে আসায় মাহা বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। রাতের অন্ধকার, চারপাশে স্তব্ধ নীরবতা। ঝিঝি পোকার ডাকে কানের 12টা বাজবে অবস্থা। কাশেম জিজ্ঞেস করে, আপনি হঠাৎ এখানে আইলেন? ভিতরে যাবেন? যাব। মন না চাইলে বলেন ভাই, কোনো কাম থাকলে আমারে কেন, আপনার কি লাগবো? স্বামীর হাঁপ ছেড়ে বলে, আমি তো তোকে ছোট থেকে পেলেছি কাইসা, কত কি চেয়েছিস সব দিয়েছি। আমি যদি একটা মাত্র জিনিস চাই, দিতে পারবি? রকি, তুই পারবি ওই বাচ্চাটাকে এনে দিতে? কাশেম আর রকি দুজনেই চুপ করে থাকে।
যেখানে স্বামীর নিজেই অপারগ সেখানে তারা দুজন কি করবে? কাশেম যেন ইচ্ছে করে এড়িয়ে গেল। ওই একটা বাচ্চার জন্য পাগলামি করাটা নেওয়া যাচ্ছে না। তবে তার সয়ে গেছে। ছোট থেকে দেখে আসছে স্বামীর সবকিছুতে একটু বেশি বেশি। স্বামীর নিঃশ্বাস টেনে বলে, চলো যাই। তিনজনে অন্ধকার ঠেলে কালকুঠুরির ভেতরে প্রবেশ করে। তিনজনের মুখে রুমাল দিয়ে বাঁধা। সোজা সেল নাম্বার 216-তে। তৈমুর রুমালে বাঁধা চোখ দুটো দেখেই চিনতে পারলো স্বামীর এসেছে। কেন এসেছে জানা নেই। কাশেম আর রকি দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। স্বামীর পকেট থেকে তার রূপোর ছুরি বের করে বলল, এই জিনিসটা এখন তোদের মুক্তি দিতে পারে। খুন করেও কিন্তু মুক্তি পাওয়া যায়। আমি 2 মিনিট দাঁড়াবো, তারপর আবার চলে যাব, কারণ এই সামান্য রূপোর ছুরি দিয়ে ওই লোহার বেডি কাটা যাবে না। তৈমুর গাল বাঁকিয়ে হাসলো। অন্য 15 জন চেঁচিয়ে উঠল, আপনার দোহাই ভাই, এক কবে ধর পালাইয়া দেন, বাঁচান ভাই, বাঁচান। কাশেম জিজ্ঞাসা করে, আপনি ওদেরকে মারবেন কেন ভাই? সাফিন ভাই তো মারতে মানা করেছে। খাইসা পদ্মায় আইসে ভাইসা। আরে বাঙ্গিরে, অগরে তুই চাইলেও ছাড়তে পারবি না। আর যদি ওরা এমনিই পড়ে থাকে, আমারে নেওয়ার জন্য সেদিন সাফিন এসেছিল, কিন্তু এদের নিতে কেউ আসবে না। রকি কাশেমকে বোঝায় স্বামীর এটাই বোঝাচ্ছে এদের যদি এখানে রেখে যাওয়া হয় এরা এক একজন মানসিক এবং শারীরিক নির্যাতনে মারা যাবে। কারণ এদেরকে খেতে দেওয়া হয় না, বাথরুমে যেতে দেওয়া হয় না। সুতরাং এই কারণেই ওরা বলছে ওদেরকে মেরে মুক্তি দিতে। স্বামীরই গলা উঁচিয়ে জিজ্ঞেস করে, এমপি সাফিন সিকান্দারের হয়ে কাজ কর, আমরা সুপারিশ করে দেব। তৈমুর জবাব দিল, অসম্ভব, আমরা দেশদ্রোহিতা করতে পারবো না। জান গেলে যাক, সৃষ্টিকর্তা যা নসিবে রেখেছে তাই হবে। স্বামীর তার কথায় বাঁকা করে হাসলো। শেষবারের মতো জিজ্ঞেস করলো, 2 মিনিট সময় শেষ। কারো কিছু বলার আছে? যদি না থাকে আমি চলে গেলাম। না ভিরান স্যার, অন্তত মৃত্যুটা উপহার দিয়ে যান। স্বামীর অপেক্ষা করেনি, এক এক করে 15 জনকেই মেরেছে। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়েছে রক্ত। তবে তৈমুরকে মারেনি, ক্ষোভে। সে যখন অনুরোধ করেছিল তাকে ছেড়ে দিতে, তৈমুর তাকে আরো শক্ত করে ধরেছিল। তার জন্য তৈমুরের খারাপ লেগেছিল, কিন্তু ওইসব ঠুনকো অনুভূতি স্বামীর সিকান্দারের কাছে ফ্যাক্ট না। তৈমুর তাকে ছাড়েনি, এটাই ফ্যাক্ট। শিয়াম গিয়ে সাফিনকে খবর দিতেই সাফিন ছুটে চলে আসে কালকুঠুরিতে। চিৎকার করে ওঠে, সমীর সোয়ারের বাচ্চা! রাগে তৈমুরকে হত্যা করে সাফিন। স্বামীরের কাজটা আপাত দৃষ্টিতে নৃশংস হলেও সে কিন্তু ছাত্র 15 জনকে মুক্তি দিয়েছে, কারণ সে জানে ওই কালকুঠুরিতে ঢুকে মরা ঠিক কতটা কষ্টকর হবে। মায়া হয়েছে, সোকল্ড মায়া। শামহার সাথে থেকে থেকে অভ্যেসটা রয়ে গেছে। মাহা তার কেবিনে বসে। কয়েকজন বড় অফিসার সহ মাহবুব উদ্দিন এসে হাজির হলো। স্যালিউট দিয়ে বলল, বলুন ম্যাডাম। স্বামী শিকদারকে গ্রেপ্তার করে নিয়ে আসুন। এটাই তার পেছনে আপনাদের শেষ দৌড়াদৌড়ি। কি কারণে তাকে ধরে নিয়ে আসবো ম্যাডাম? গুম হওয়া 15 জন শিক্ষার্থী এবং সাব ইন্সপেক্টর তৈমুরকে হত্যা মামলায়। স্বামীর শিকদারের বিরুদ্ধে মামলা কে দায়ের করেছে ম্যাডাম? মীর মুগ্ধ উদ্দিন সম্পর্কে তার শালা। একদম প্রমাণ সহ। চিন্তা করবেন না, তিনি স্বয়ং সাক্ষী পাঠিয়ে দেবেন ঠিক সময় মতো। কিন্তু সাপিন বা সিয়াম শিকদার ওনারা। ওসি মাহমুদ উদ্দিন কে কথা এগোতে না দিয়ে সাদা একটা কাগজে ঘ্যাচ করে সিগনেচার করে কাগজটা তার দিকে এগিয়ে দিল মাহদিবা। শান্ত কণ্ঠে আওড়ালো, এই যে অ্যারেস্ট ওয়ারেন্ট। যাই হয়ে যাক, ভুলবশত শুট করবেন না। মরে গেলে খুব সহজ শাস্তি পেয়ে যাবে। মাহার কণ্ঠস্বর মাহবুব উদ্দিনের ভেতরটা কেমন দুলিয়ে তুলল। মাহবুব উদ্দিন মুগ্ধর ব্যাপারে বেশি কিছু জিজ্ঞেস করলো না। দেখা যাক সামনে কি হয়। তাদেরকে বিদায় দিয়ে মাহা প্রধান বিচারপতির সাথে দেখা করতে চলে যায়। অনেক হয়েছে রক্তের খেলা, এবারে এসবের বিহিত হওয়া প্রয়োজন। বাইরের পরিস্থিতি বেগতিক, ক্ষমতা বাঁচাতে সাফিন সিকান্দার ঠিক কতজনকে সরিয়ে দেবে তার কোনো ঠিক নেই। সরকার যা করবে করুক, এসব নিয়ে মাহার মাথা ব্যথা নেই। আপাতত স্বামীর সিকান্দারকে ধরাটা জরুরি হয়ে পড়েছে। শামহাকে সঙ্গে করে সে তো ভার্সিটিতে গিয়েছিল। বাড়িতে কেউ থাকবে না। সেদিন মেধা ফেরত আসার কথা। তার জন্যেই মূলত তারা সেজে গুজে ভার্সিটি এলাকায় গিয়েছিল।
শামহা স্বামীরের মতো স্মার্ট আর স্মৃতিশক্তি প্রখর। তার ঠিকই মনে আছে আব্বু বলেছিল সেই রাব্বির প্রফেসর। চোখে মেলে তাকাতেই দেখলো দেওয়ালে বড়সড় করে লেখা রাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। গাল টেনে একটু হাসলো, কায়দা করে সেতুকে বলল, ও সেতু, চলো তো একটু ভিতর থেকে ঘুরে আসি ওখানে। ভেতরে হয়তো ভিড়, যাওয়া যাবে না ভূমি? এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।